ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 9-এর 15 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 14 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজ আমি 15 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করাবো। তো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। তাহলে দেখো কি বলেছে, এখন 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে লিখব এখন চিনি ব্যবহার করি 625 গ্রাম। চিনির ব্যবহার কমাবো কত পার্সেন্ট? 4%। 4% চিনির ব্যবহার কমাবো, তো লিখব সুতরাং এখন চিনির ব্যবহার কমাবো কি 625 গ্রামের 4%। তাহলে 625 গ্রাম গুণন 4% মানে হচ্ছে 100 ভাগের 4 ভাগ। কাটাকাটি করি, 4 25-এ 100, 25 দিয়ে 625কে যদি আমরা কাটি তাহলে 25 দুগুণা 50, থাকলো কত 12 আর 5 125, তাহলে 5 25-এ 125, তাহলে 25 গ্রাম। তাহলে এখন চিনির ব্যবহার কমাবো 25 গ্রাম। তো লক্ষ্য করো এখানে কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে গেলাম যে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। তাহলে প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব? 25 গ্রাম চিনি কম ব্যবহার করব, এটার উত্তর পেয়ে গেলাম। আর একটা উত্তর বের করতে হবে, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তো লিখব এখন কমানোর পর চিনি ব্যবহার করব। তো লক্ষ্য করো 625 গ্রাম চিনি ব্যবহার করা হতো, এখন 25 গ্রাম কমানো হবে। তাহলে 625 গ্রাম থেকে যদি 25 গ্রাম চিনি কম ব্যবহার করে তাহলে এখন ব্যবহার করবে 600 গ্রাম। তাহলে এখন কমানোর পর চিনি ব্যবহার করব 600 গ্রাম। 16 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? তো দেখো অঙ্কটা কিভাবে করব। মনে করি অনিলবাবুর মাসিক আয় x টাকা। অনিলবাবুর মাসিক আয় কত টাকা? x টাকা। তাহলে অনিলবাবু বাড়ি ভাড়া দেন কত পার্সেন্ট? 22%। তাহলে শর্তানুসারে তো লক্ষ্য করো তার মাসিক আয় হচ্ছে x টাকা, তিনি বাড়ি ভাড়া দেন 22%। তাহলে x টাকার 22% কত টাকা হচ্ছে? 1870 টাকা। বলছে না যে অনিলবাবুর তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তার মানে x টাকার 22%ই হচ্ছে তোমার 1870 টাকা। বুঝতে পারলে? বা x গুণন 22 নিচে হবে 100 সমান সমান 1870। তাহলে x সমান সমান এই পাশের ভগ্নাংশটা ওই পাশে নিয়ে যাব। তাহলে তোমরা মনে রাখবে যে বা পাশের ভগ্নাংশ যদি ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে সেই ভগ্নাংশটা উল্টে যায়, মানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। বোঝা গেল? এবার আমি কি করব, 22 দিয়ে 1870কে কাটবো। তাহলে 22 দিয়ে 1870কে কাটলে কত হবে সেটা আমি জানি না, কি করব 22 দিয়ে 1870কে রাফে ভাগ করব। 8 দিয়ে যাবে, 8 দুগুণা 16, 6 হাতের 1, 8 দুগুণা 16 আর 1 17, কত হচ্ছে 1 1 আর 0
5 দিয়ে যাবে, 5 দুগুণা 10, হাতের 1, 5 দুগুণা 10 একে 11, কত হচ্ছে 85। তাহলে এখানে কত লিখব 85, 85 লিখে এটাকে কাটবো। বা x সমান সমান 85-র সাথে যদি 100 গুণ করা হয় তাহলে 85 দুইটা শূন্য মানে 8500। সুতরাং অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। দেখো অঙ্কটা তোমাদের আরেকবার বুঝিয়ে দিই। মনে করি অনিল বাবুর মাসিক আয় x টাকা, তাহলে শর্তানুসারে তিনি কি বলছে যে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়, আর 22% বাড়ি ভাড়াই হচ্ছে ওর 1870 টাকা। তাহলে x গুণন 22% মানে x এর 22% মানে তার মাসিক আয়ের 22%ই হচ্ছে 1870 টাকা। তাই এভাবে লেখা হয়েছে যে x এর 22% সমান সমান 1870। এবার আমি কি করলাম, 22% মানে কি 100 ভাগের 22 ভাগ সমান সমান 1870। এবার আমি কি করব, এই 22/100 সমান সমানের বাঁ পাশে আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে বাঁ পাশের ভগ্নাংশ তোমরা যদি ডান পাশে নিয়ে যাও তাহলে কি হবে, ওই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এটা 100 উপরে গেল, 22 নিচে আসলো। এবার 22 দিয়ে 1870কে ভাগ করলাম, ভাগ করে কত পেলাম 85 পেলাম। তাহলে কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 85 আর 100, তাহলে 85 আর 100 গুণ করলে কত হবে 8500। তাহলে x এর মান কত পেলাম 8500। x বলতে আমি কি ধরেছি, অনিল বাবুর মাসিক আয়। তাহলে সুতরাং অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। এবার 17 নম্বর অঙ্কটা করব। কি বলেছে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তার মানে 55% জমি হচ্ছে কিন্তু ওর 11 বিঘা জমি। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত? তাহলে আমি আগের মতো করে ধরে নেব যে মনে করি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি x বিঘা। মনে করি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি সমান সমান x বিঘা। তাহলে মনে করি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত, x বিঘা। তাহলে শর্তানুসারে কি বলছে, মোট চাষের জমির কত পার্সেন্ট জমিতে পাট চাষ করে 55%। তাহলে মোট চাষের জমি x বিঘা, তার 55%। মোট চাষের জমির 55% জমিতে সে পাট চাষ করেন। সে যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তার মানে মোট চাষের জমির 55%ই হচ্ছে ওর 11 বিঘা। বুঝতে পারলে? তাই আমি লিখেছি x গুণন 55% সমান সমান 11, বা x গুণন 55% মানে হচ্ছে 100 বিঘার মধ্যে 55 বিঘা সমান সমান 11। এবার আমি কি করব, এই ভগ্নাংশটা বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে এটা উল্টে যাবে আগের মতো করে, 5 11 55, 5 20 100। তাহলে x এর মান কত পেলাম আমরা 20। x বলতে আমি কি ধরেছি, x বলতে ধরেছি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি। তাহলে x এর জায়গায় কি আসলো 20, x এর মান 20 আসলো। তাহলে আমি বলতে পারি যে সুতরাং ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি সমান সমান 20 বিঘা। তোমরা এই অঙ্কগুলো x ধরে করো, তাহলে কিন্তু তোমাদের সময় কম লাগবে এবং তোমরা x ধরে অঙ্ক করার তোমাদের অভ্যাসও তৈরি হয়ে যাবে। তোমাদের কিন্তু ক্লাস 7 8-এ x ধরে অনেক অঙ্ক করতে হবে। তাহলে তোমরা যদি এখন থেকে x ধরা অঙ্ক করো, মানে x ধরে যদি অঙ্ক করো, তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই অনেকটা নলেজ হবে। বুঝতে পারলে? তো তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। 18 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না
কমবে, সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে খাওয়ার জন্য ব্যয় হয় 4,750 টাকা, আর অন্যান্য খরচ হয় 5,900 টাকা। কি করা হবে? খাওয়ার খরচটা বাড়ানো হবে 10%, আর অন্যান্য খরচটা কমানো হবে 16%। তো তাতে ওর আগের থেকে খরচ বাড়ছে না কমছে সেটা আমাকে বের করতে হবে। তো লিখব খাওয়ার জন্য ব্যয় হয় কত টাকা? 4,750 টাকা, 4,750 টাকা। আর অন্যান্য খরচ কত হয়? কত টাকা? 5,900 টাকা, 5,900 টাকা। তাহলে লিখব সুতরাং মোট খরচ কি করব? 4,750-এর সাথে যোগ করব 5,900 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? 10,650 টাকা। এটা হচ্ছে ওর বর্তমান খরচ। এবার বাড়ানোর পর আর কমানোর পর যে খরচটা দাঁড়াবে সেটা হিসাব করতে হবে। এবার লিখব খাওয়ার খরচ 10% বাড়ানো হলে খাওয়ার খরচ বাড়বে। তাহলে লক্ষ্য করো, খাওয়ার খরচ যদি 10% বাড়ানো হয় তাহলে খাওয়ার খরচ কত বাড়ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে খাওয়ার খরচ কত টাকা হয়? 4,750 টাকা। তাহলে 4,750 টাকা 10% কত টাকা হচ্ছে সেটা বের করব। তাহলে 4,750 গুণন 10%। তাহলে 4,750 গুণন 10% মানে হচ্ছে 100/10 ভাগ। এই শূন্য কাটো, আর এই শূন্য কাটো। তাহলে কত হচ্ছে? 475 টাকা। তাহলে খাওয়ার খরচ 10% বাড়ানো হলে খাওয়ার খরচ বাড়বে 475 টাকা। তাহলে লিখব সুতরাং খাওয়ার খরচ হবে, আগে খাওয়ার খরচ কত হতো? 4,750 টাকা হতো। এখন বাড়ানোর পর কত টাকা বাড়লো? 475 টাকা। তাহলে যোগ করলে কত পাবো? 5,225 টাকা। তাহলে খাওয়ার খরচ হবে কত? 5,225 টাকা। এবার কি করা হবে? অন্যান্য খরচ 16% কমানো হবে। তাহলে লিখব অন্যান্য খরচ 16% কমানো হলে অন্যান্য খরচ কমবে। তো লক্ষ্য করো, অন্যান্য খরচ কিন্তু 5,900 টাকা। এই 5,900 টাকার 16% কমানো হবে। তাহলে 5,900 এর 16%। তাহলে 5,900 গুণন 16% মানে হচ্ছে 100/16 ভাগ। তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দিই। এবার আমাকে কি করতে হবে? 59 আর 16 গুণ করতে হবে। তাহলে 59 আর 16 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 944 টাকা। বুঝতে পারলে? তাহলে 944 টাকা কিন্তু অন্যান্য খরচ কমলো। তাহলে অন্যান্য খরচ কত হতো? 5,900 টাকা। সেখান থেকে যদি 944 টাকা কমানো হয় তাহলে অন্যান্য খরচ কত টাকা হয় সেটা হিসাব করব। তো লিখব সুতরাং অন্যান্য খরচ হবে 5,900 বিয়োগ 944 টাকা। তাহলে 5,900 থেকে যদি আমরা 944 বিয়োগ করি তাহলে কত হবে? 4,956 টাকা। বুঝতে পারলে? তো লক্ষ্য করো, এবার আমি কি করব? খাওয়ার খরচ কত হচ্ছে? 10% বাড়ানোর পর খাওয়ার খরচ হচ্ছে 5,225 টাকা। আর অন্যান্য খরচ 16% কমানোর পর হচ্ছে 4,956 টাকা।
তাহলে বর্তমান খরচ কত হচ্ছে, তাই লিখব যে সুতরাং বর্তমান মোট খরচ। তাহলে 10% বাড়ানোর পর খাওয়ার খরচ 10% বাড়ানোর পর হয় তোমার 5225 টাকা, আর অন্যান্য খরচ 16% কমানোর পর হয় 4956 টাকা। তাহলে 6, 5, 11, 1 হাতের 1, 5, 2, 7 আর 1 8, 5, 2, 7 আর 1 8, আর 9 আর 2 11, 1 হাতের 1, 5, 4, 9 আর হাতের 1 10। এটা কিন্তু 8। হ্যাঁ, তাহলে বর্তমান মোট খরচ হচ্ছে 10,181 টাকা। বাড়ানোর আর কমানোর আগে মোট খরচ হতো কত? 10,650 টাকা। এটা আগের খরচ, মানে যখন খাওয়ার খরচ ছিল 4,750 টাকা, যখন খাওয়ার খরচ ছিল 4,750 টাকা আর অন্যান্য খরচ ছিল 5,900 টাকা, তখন মোট খরচ হতো 10,650 টাকা। এখন বাড়ানোর পর আর কমানোর পর কত হচ্ছে? বাড়ানোর পর আর কমানোর পর হচ্ছে 10,181 টাকা। তাহলে দেখো আমাকে কি বলেছে, মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে মোট মাসিক খরচ কমলো না বাড়লো? তাহলে মোট মাসিক খরচ কিন্তু কমলো। আগে হতো 10,650 আর এখন হয় 10,181। তাহলে মাসিক খরচ কত টাকা কমলো সেটা এখন বের করব। তা লিখব সুতরাং মোট মাসিক খরচ কমবে। মোট মাসিক খরচ কত কমছে? তাহলে আগে হতো 10,650 টাকা আর এখন হচ্ছে 10,181 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাবো? 469 টাকা। এই হলো তোমাদের 18 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা 19 নম্বর অঙ্কটা করব। কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা কত জন? 26,250 জন। জনসংখ্যা বাড়ে 4% হারে। তাহলে জনসংখ্যা কত পার্সেন্ট হারে বাড়ে? 4% হারে বাড়ে। এবার প্রথমে আমরা বের করব পরের বছরে জনসংখ্যা কত হবে। তাহলে লিখব পরের বছরে জনসংখ্যা বাড়বে। তাহলে 26,250 জনের 4%। তাহলে 26,250 গুণন 4% মানে হচ্ছে 100 ভাগের 4 ভাগ। এবার কি করব, এই শূন্য আর এই শূন্য কাটব। 2 দুগুণা 4, 5 দুগুণা 10। তো দেখো এবার আমাকে কি করতে হবে, 5 দিয়ে 2,625কে কাটতে হবে। তাহলে 5 দিয়ে 2,625কে যদি আমরা কাটি তাহলে কত হবে? 5 5 25, থাকলো কত এখানে? 1 আর 2 12, 5 দুগুণা 10, থাকলো কত? 2 আর 5 25, 5 5 25। তোমরা ডাইরেক্ট না পারলে তোমরা রাফে ভাগ করে দেখবে, তাহলে হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5 দুগুণা 10-এর 0, হাতের 1, 2 দুগুণা 4 আর 5, আর 5 দুগুণা 10। তাহলে কত হচ্ছে? 1,050 জন। তা লিখব সুতরাং পরের বছরে জনসংখ্যা হবে
জনসংখ্যা হবে, তাহলে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বাড়ল কতজন? 1050 জন। তাহলে পরের বছরে জনসংখ্যা কত হচ্ছে যোগ করব, তাহলে কত হচ্ছে 0 0 5 আর 5 10 0, হাতের 1, 2 আর 1 3, আর 6 আর 1 7, আর 2 27,300 জন। পরের বছরে জনসংখ্যা কত হবে সেটা বের হয়ে গেল। এবার আমি বের করব 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে লিখব 2 বছর পরে জনসংখ্যা বাড়বে। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কিভাবে বাড়বে? আবার ওই 27,300 জন যে বের হলো তার আবার 4% বাড়বে, কারণ জনসংখ্যা বাড়ে 4% হারে। এবার আমাকে কি বের করতে হবে? এই 27,300-র 4% কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 27,300 গুণন 4% মানে হচ্ছে 100 ভাগের 4 ভাগ। তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 3 আর 4 12, 2 হাতের 1, 4 7 28, 1 29, হাতের 2, 4 2 8, 9 10, কত হচ্ছে? 1092 জন। লিখব সুতরাং 2 বছর পরে মোট জনসংখ্যা হবে তাহলে লক্ষ্য করো 27,300 জন ছিল, আবার বাড়ল 1092 জন, কত হচ্ছে? 28,392 জন। বুঝতে পারলে? এই হলো তোমাদের 19 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা 20 নম্বর অঙ্কটা করব, তোমাদের লাস্ট অঙ্ক। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, মানে 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে লিখব ফসল ওঠার মুখে কুইন্টাল প্রতি, মানে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ধানের দাম ছিল 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা। তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত ছিল সেটা আমরা বের করব। তাহলে লিখব সুতরাং 12 কুইন্টাল ধানের দাম ছিল, তাহলে 1 কুইন্টাল ধানের দাম যদি 1080 টাকা হয়, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে? গুণ করব। তাহলে 12 আর 0 গুণ করলে 12 0 হবে, 8 12 96, 6 হাতে 9, 12 0 0 9, আর 12 को 12, 12,960 টাকা। এবার কি বলেছে? বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 15%। তাহলে লক্ষ্য করো 12,960 টাকার 15% কত টাকা হবে? যত টাকা হবে তত টাকাই বৃদ্ধি পেয়েছে। তাই লিখব সুতরাং বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে 12,960 গুণন 15%।
তাহলে 12,960 গুণন 15% মানে 100 ভাগের 15 ভাগ। এবার লক্ষ্য করো, 5 দিয়ে কাটবো, 3 5 15 আর 5 20 100। এবার কি করব, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে থাকছে কত 2, আর এখানে থাকছে 1296। তাহলে 2 দিয়ে 1296কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, আর 6 দুগুণা 12 থাকছে 9, 4 দুগুণা 8 থাকছে 1 আর 8, 1 আর 6 16, 8 দুগুণা 16 কত হচ্ছে 648। তাহলে উপরে থাকলো 648 আর 3, তাহলে 648 আর 3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 1944 টাকা। তাহলে বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে 1944 টাকা। এখানে কি বলেছে, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। তাহলে যত টাকা বেড়েছে তত টাকা তিনি বেশি পেতেন। তাহলে লিখব যে তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন, 1944 টাকা বেশি পেতেন। তা লিখব, সুতরাং তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে 1944 টাকা বেশি পেতেন। এই হলো তোমাদের 20 নম্বর অঙ্ক।